এই গভর্নমেন্টটা সবগুলো রাজনৈতিক দল মেনে নিয়েছে তিনটা কন্ডিশনের উপরে। এই গভর্নমেন্ট যদি তিনটা কন্ডিশনের কোনো কন্ডিশন তিনি পালন না করে, তাহলে গভর্নমেন্টের ভ্যালিডিটি থাকে না। আমরা মূলত কি আলাপ করছি, আমরা সবসময় টাইম ফ্রেম নিয়ে আলাপ করি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে নাকি জুনে হবে। এবং এই গভর্নমেন্টের মধ্যে আমরা এই প্রবণতাটা দেখি, তারা জুনে বলে, এপ্রিলে বলে, ফেব্রুয়ারিতে বলে। আমার কথা হচ্ছে কি, এই গভর্নমেন্টের উচিত ছিল টাস্ক ধরে আলাপ করা, যে আমি 4টা কাজ করব, সেই কাজটা আমি ডিসেম্বরের মধ্যে করে আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দিব। আপনারা যে দাবিগুলো এখন সামনে আনছেন, গণপরিষদের নির্বাচনের কথা বলছেন, নতুন সংবিধানের কথা বলছেন। এই দাবিগুলো আপনারা উত্থাপন করছেন মূলত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, যাতে করে নির্বাচন পিছিয়ে দিলে আপনাদের দলটি আম গুছিয়ে উঠতে পারে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে। এই অভিযোগকে আপনারা আসলে কি করে খারিজ করবেন? আমি আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, সুস্পষ্টভাবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের নামে যেই অভিযোগটা আসছে, শুধু এটা আমাদের নামে বা অভিযোগ আকারে না, বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে কোনো ইস্যুতে নির্বাচন চাই এই শব্দটা ব্যতীত যে কোনো শব্দ রাজনৈতিক স্পেয়ারে যদি কেউ উচ্চারণ করে, তখনই একটা গ্রুপ মনে করে যে এটা সম্ভবত নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। হয়তো কোথাও একটা কোনো আন্দোলন হচ্ছে, কোনো একটা দাবি নিয়ে কেউ মাঠে আসছে, কোনো আলাপ আসলেই সেটার যৌক্তিক বিবেচনা না করে, কিংবা হচ্ছে যদি সেটার ব্যাপারে আপত্তি থাকে, তাহলে যারা নির্বাচন বানচালের প্রশ্ন তুলছে তাদের উচিত সেই বিষয়টির কোন জায়গাটা যৌক্তিক না সেটিকে খণ্ডন করা, যে আসলে এইটা এই কারণে যৌক্তিক না। যেমন আমরা যখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যখন স্বতন্ত্র হওয়ার কথা আলাপ তুললাম, সেখান থেকে দেখলাম যে একটা বিএনপি সেখান থেকে ওয়াকআউট করে বের হয়ে গেল। কিন্তু তিনি বললেন না যে কেন আসলে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীন হইতে পারবেন না। আবার যখন আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলি, আমরা যখন নতুন সংবিধানের কথা বলি, আমরা বিচারের কথা বলি, সংস্কারের কথা বলি, আমাদের এই কন্টেন্ট গুলো নিয়ে আলাপ করা দরকার, যে আসলে কেন গণপরিষদ হওয়া উচিত না সেগুলো নিয়ে কিন্তু আলাপ হচ্ছেও। কিছু কিছু মানুষ কিন্তু বলছে যে গণপরিষদের বাস্তবতা নিয়ে আলাপ হচ্ছে, বিভিন্ন বুদ্ধিজীবী মহলে আলাপ হচ্ছে। কিন্তু কোন আলাপ আসলেই নির্বাচন বানচালের উদ্দেশ্যটাকে খুঁজে পাওয়াটা আমার কাছে মনে হয় যে এক ধরনের, এটা এক ধরনের ওকে। রাজনৈতিক প্রতারণা। তাহলে একটা আপনি বলছেন যে যৌক্তিক যৌক্তিক আলোচনাটা দরকার। আমি সেই আমি জায়গা দ্বিতীয় থেকে অংশে একটু কথা বলি, আমি একটু দ্বিতীয় অংশে উত্তরটা দিই। সেটা হচ্ছে যে আমরা কিভাবে হুম, অভিযোগটা খণ্ডন করব। দেখেন, এনসিপি এই বছরের মার্চ মাসে কিংবা ফেব্রুয়ারি 28 তারিখে গঠিত হয়েছে। এর আগে এনসিপি ছিল না। এবং গণ অভ্যুত্থানের পরের দিন থেকে আমরা যারা আন্দোলন করেছি, আমরা বলছি এই বাংলাদেশটাকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে, আমাদের নতুন একটা সংবিধান লাগবে, আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কারগুলো প্রয়োজন। তখন কিন্তু আমাদের কোনো দলও ছিল না, গুছিয়ে নেওয়ার কোনো প্রশ্ন ছিল না। আমরা কন্টিনিউয়াসলি, আমাদের মধ্যে কোনো ধরনের কিন্তু কোনো সহবিরোধিতা নাই। আমরা এসে বলি নাই যে 3 মাসের মধ্যে ইলেকশন দরকার, আবার আমরা এসে বলি নাই যে এই ধরনের যে আলাপগুলো, আমরা কোনো ধরনের সহবিরোধী আচরণ আলাপ আমরা করি না। আমরা পরিষ্কারভাবে আমরা বলছি যে আমাদের যেই দাবিগুলো, এবং এটা নির্বাচন বানচালের প্রসঙ্গ কিভাবে আসে আমি জানি না। দেখেন, এই ডক্টর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট, এই হুম, গভর্নমেন্টটা গঠিত হয়েছে, এই গভর্নমেন্টটা সবগুলো রাজনৈতিক দল মেনে নিয়েছে তিনটা কন্ডিশনের উপরে। এই গভর্নমেন্ট যদি তিনটা কন্ডিশনের কোনো কন্ডিশন তিনি পালন না করে, তাহলে গভর্নমেন্টের ভ্যালিডিটি থাকে না। প্রথম কন্ডিশন ছিল এটা একটা বিচার করতে হবে, এবং বিচারের একটা হুম, পূর্ণাঙ্গ একটা রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় জায়গা ছিল আমাদের যে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর একটা ভিজিবল লেভেল এবং সেটার একটা পূর্ণাঙ্গ রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে। তৃতীয় হচ্ছে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং হচ্ছে যেই জায়গাতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে, এবং সেটার মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই গভর্নমেন্টের মধ্যে যদি আমরা দেখি যে কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রের মধ্যে তার গড়িমসি হুম। হয়, তাহলে আমরা মনে করবো যে এই গভর্নমেন্ট তার নিজ ট্র্যাকে নাই। সেটা যদি এমন হয় যে ওকে, নির্বাচন গভর্নমেন্ট পিছিয়ে তারা দীর্ঘদিন হুম, ক্ষমতা লম্বায়িত করতে চায়, তাহলে আমরা মনে করি গভর্নমেন্ট রাইট ওকে। ট্র্যাকে নাই। তো সেই জায়গা ওকে, থেকে আমরা মনে তাইলে করি। আমরা এই জায়গাটায় যদি কথা বলি, ঠিক আছে? ফারজাদ, যদি আমরা এই জায়গাটায় কথা বলি, আপনি যে ১ম কথাটা বলেছেন যে যৌক্তিকভাবে খণ্ডন করা আপনাদের যে দাবি আছে সেটা নিয়ে আমরা কথা বলব। কিন্তু আপনি এখন যেটা বললেন যে আম এই সরকার যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারে, তাহলে এই সরকারের সেই লেজিটিমেসি থাকবে না। বা আপনি এই সরকারের কাছে আপনার সুষ্ঠু নির্বাচন প্রত্যাশাও করবেন না। প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আপনারা বলেছেন। প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আমরা এর আগেও অনেক কথা বলেছি। কিন্তু আমরা দেখিনি যে এই সরকার কোন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বৈপ্লবিক কোন উদ্যোগ নিয়েছে, সেটা আমরা লক্ষ্য করিনি। লেভেল প্লেইং ফিল্ড এর কথা আপনি যেটা বলছেন যে এটা তো আপনার এখন শেখ হাসিনাও বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে তারা নির্বাচন করবে। এবং এর বাইরে আরো অনেকে যারা সমালোচনা করে সরকারের, তারা বলে এই সরকার একটি নির্বাচন দিতে পারবে না। আপনিও বলছেন যে এই সরকার যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারে তাহলে নির্বাচনে যাবেন না। তাহলে আসলে কি হবে? তাহলে কি এই সরকারের অধীনে নির্বাচন হবে না? না, দেখেন, এই সরকারের অধীনে নির্বাচন হওয়া না হওয়াটার থেকে আমাদের একটা হচ্ছে দুইটা পার্সপেক্টিভ আমাদের আলাপ করতে হবে। একটা হচ্ছে টাইম হুম, ফ্রেমের আলাপ,
আর একটা হচ্ছে টাস্ক ফ্রেমের আলাপ। আমরা মূলত কি আলাপ করছি, আমরা সবসময় টাইম ফ্রেম নিয়ে আলাপ করি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে নাকি জুনে হবে, এবং এই গভর্নমেন্টের মধ্যে আমরা এই প্রবণতাটা দেখি, তারা জুনে বলে, এপ্রিলে বলে, ফেব্রুয়ারিতে বলে। আমার কথা হচ্ছে কি, এই গভর্নমেন্টের উচিত ছিল টাস্ক ধরে আলাপ করা, যে আমি 4টা কাজ করব, সেই কাজটা আমি ডিসেম্বরের মধ্যে করে আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দিব। তাহলে কিন্তু এই গভর্নমেন্ট চাইলে যদি আন্তরিক থাকতো, তাহলে কিন্তু এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা সম্ভব হতো। কিন্তু আমরা গভর্নমেন্টের মধ্যে লক্ষ্য করছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মুখোমুখি পরিস্থিতি তৈরি করে দিয়ে তারা আসলে এই টাস্ক গুলো ফিল আপ করছেন না, একটা জায়গায়। দ্বিতীয় জায়গায় আপনি যেটা বললেন যে হাসিনাও বলছে যে এই একটা নিরপেক্ষ সরকারের বিষয়, দেখেন এই আলাপটা আবার এই আজকে বিএনপির মহাসচিব সাহেব একটা তথ্য নিয়ে আসলেন যে এসালম গ্রুপ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ফান্ডিং দিয়েছেন যে যেন ইলেকশন ইলেকশন বানচাল করার জন্য। দেখেন বিষয়টা হচ্ছে কি, আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকার গঠন হওয়ার পর থেকে আওয়ামী লীগের এবং ইন্ডিয়ান পুরো ন্যারেটিভটা ছিল এরকম যে ইউনূস হটাও। দেখবেন যে আপনি দেয়ালে দেয়ালে রাতের বেলা লাল কালি দিয়ে লিখে দেওয়া হয়েছে ইউনূস হটাও, দেশ বাঁচাও, এবং দ্রুত নির্বাচনের দিয়ে হচ্ছে দেশ হাঁটাও। তো নির্বাচনের যে চাহিদা, এই চাহিদাটা কারণ ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছিল, যদিও এখন ইউনূস সরকারের অনেক ধরনের ব্যর্থতার মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক দলগুলো দূরে আসতে বাধ্য হচ্ছি বা মুখোমুখি অবস্থা তৈরি হচ্ছে, এবং এটার অনেকটা দায় হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের রয়েছে। সেই ঐক্যটা কিন্তু আওয়ামী লীগ ভাঙতে চেয়েছে, এবং সেই জায়গা থেকে কিভাবে ভাঙতে চেয়েছে, যে ইলেকশন দেওয়ার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বিএনপির জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করা, কিংবা হচ্ছে বিভিন্ন জায়গায় এক ধরনের তাদের একটা সম্মতি উৎপাদনের একটা চেষ্টা করা হয়েছে। তো আমরা মনে করি যে ইন্ডিয়ান স্বার্থটা ভিন্ন, আওয়ামী লীগের স্বার্থটা ভিন্ন, আপনি কিন্তু বাংলাদেশের জায়গা থেকে, আমাদের জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে একেবারেই অবস্থানটা খুব পরিষ্কার। আমি একেবারে খুব দায়িত্ব নিয়ে বলছি আপা, এবং আন্তরিকভাবে বলছি, আমরা যদি আগামী সংসদে একটা সিটও না পাই, এবং আমাদের রাজনীতি তো শেষ হয়ে যাচ্ছে না, আমরা কিন্তু আমাদের বয়স সবারই 30 থেকে 40-এর মধ্যে, আমরা আগামীতে আরো 10 বছর যদি আমরা আমাদের রাইট ট্র্যাকে থেকে আমরা রাজনীতি করতে পারি, আগামী বাংলাদেশে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো রাজনৈতিক দল হিসেবে। ওকে, কিন্তু আমার আমাদের আমার মনে হচ্ছে চাহিদাটা হচ্ছে যে, ফয়সাল আমি মাহমুদ আমি শান্ত একটা বাক্য শেষ করি আপা, সেটা হচ্ছে আমাদের চাহিদাটা হচ্ছে যে আমরা ইলেকশনটা চাই, এবং সেটা আমাদের যে মৌলিক যে দাবিটা, সেই এবং গণঅভ্যুত্থানের পরের যে কমিটমেন্ট, সেইটা ফিল আপ হইলে আমরা ইলেকশন করি, তাতে